আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে এবং আমি মুজাহিদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। যুক্তরাষ্ট্র সফর নিয়ে অপপ্রচারের জবাব দিলেন প্রধানমন্ত্রী। বিদেশি কোম্পানিকে টাকা না দিতেই বিমানের চার্টার ফ্লাইট ব্যবহার। রাজধানীর অভিজাত এলাকায় গাড়ি প্রবেশে দিতে হবে ট্যাক্স। ব্যক্তিগত গাড়ির চাপ কমাতেই এ ব্যবস্থা, জানালেন মেয়র আতিক। নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি। শিক্ষার্থীরা আক্রান্ত হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রী। শাহজালাল বিমানবন্দরে প্রস্তুত আরটি-পিসিআর ল্যাব। রাতে শতাধিক করোনার নমুনার পরীক্ষামূলক টেস্ট। বঙ্গোপসাগরে লঘুচাপ রূপ নিয়েছে গভীর নিম্নচাপে। ঝোড়ো হাওয়ার শঙ্কা। সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর নিয়ে অপপ্রচারের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদি তিনি বৈদেশিক মুদ্রা নিয়ে থাকেন তবে তা কোথায় গেল, অপপ্রচারকারীদের কাছে জানতে চেয়েছেন তাও। আর বিমানের চার্টার ফ্লাইট প্রশ্নে বলেন, বিদেশি কোম্পানিকে টাকা না দিতে দেশের ড্রিম লাইনার ব্যবহার করেছেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পর নিউ ইয়র্কের ম্যারিয়ট হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ হাসিনা। এতে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। এ সময় তার যুক্তরাষ্ট্র সফর নিয়ে অপপ্রচারের জবাব দেন আওয়ামী লীগ সভানেত্রী। প্রশ্ন তোলেন, তিনি যদি ট্রাঙ্কে বৈদেশিক মুদ্রা নিয়ে এসেই থাকেন তবে তা কোথায় গেল। আমি শুনলাম কেউ কেউ বলেছে আমরা কি কত বস্তা না কত ট্রাঙ্ক বৈদেশিক মুদ্রা নিয়ে নাকি বিমানে এসেছি। তো যারা এই কথাগুলি বলেছে তারা যখন বিষয়টা জানে তো সেই ট্রাঙ্কগুলি গেল কোথায়, রাখলাম কোথায়, কী সেটা একটু তারা খোঁজটা দিই। করোনা মহামারীর মধ্যে এ সফরে বিমানের চার্টার ফ্লাইট ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। এই করোনার সময় আমি যদি অন্য এয়ারলাইন্সে টিকিট করি তো তাদেরকে টাকা দিতে হয়। আর আপনারা জানেন যে এখন কোনো আন্তর্জাতিক রুটগুলি সব করোনার কারণে বন্ধ ছিল, আমাদের বিমানগুলি বসেই ছিল। আর একটা বিমান বসে থাকলে তার মেনটেনেন্সের যে খরচ প্রতিদিন, সেটাও কিন্তু একটা বিরাট টাকা খরচ হয়। তো আমি সেই জন্যই আমি বললাম যে আমরা অন্য এয়ারলাইন্সকে টাকা না দিয়ে আমরা আমাদের বিমান নিয়ে আসবো, কারণ ওরা তো দেশেও বসে আছে। কাজে আমাদের সাথে আসলো, টাকাটা আমাদের দেশে ঘরেই থাকলো, বিমানই পেলো। আর তাছাড়া জেএফকে ল্যান্ডিং করার প্র্যাকটিসটাও হয়ে গেল। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর ঢাকা থেকে রওনা হয়ে ফিনল্যান্ডে দুদিন যাত্রা বিরতি শেষে নিউ ইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী। ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়ে ফিনল্যান্ডে যাত্রা বিরতির পর দেশে ফিরবেন ১ অক্টোবর। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর অভিজাত এলাকায় গাড়ি প্রবেশে দিতে হবে ট্যাক্স। সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ কমাতে শিগগিরই এ ব্যবস্থা চালু করা হবে, জানিয়েছেন উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস উপলক্ষে এক র্যালিতে একথা বলেন তিনি। মেয়র বলেন, ব্যক্তিগত গাড়ি সীমিত করে সাইকেল বা ফুটপাত ব্যবহার করে পায়ে হাঁটলে শরীর যেমন ভালো থাকে তেমনি দূষণ থেকে বাঁচবে নগর। ফুটপাতে ব্যবসা করার সময় নির্দিষ্ট করে দেওয়ার পরিকল্পনাও নেওয়া হচ্ছে বলেন তিনি। ফুটপাতে ব্যবসা করতে কাউকে চাঁদা দেওয়া লাগবে না বলে জানান ঢাকা উত্তরের মেয়র। নগরবাসী যেন ফুটপাত ব্যবহার করতে পারে সে লক্ষ্যে সব ফুটপাত দখলমুক্ত করা হবে বলেও জানান তিনি। গাড়ি মুক্ত দিবসের অনুষ্ঠানের একটি র্যালি মালিবাগের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কিছুদিনের মধ্যেই আমরা ইআরপি মেশিন বসাতে যাচ্ছি, যার মাধ্যমে প্রত্যেকটা গাড়িকে আমরা আগে দেখব কতগুলা গাড়ি যায়, কি যায়, এটি একটি সমীক্ষা করে তারপরেই যেই গাড়ি পাস হবে অভিজাত এলাকার ভিতর দিয়ে তাদের জন্য আমরা এক্সট্রা একটি ট্যাক্স ধরবো। ওটা দেশে করোনায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ১৪ এবং নারী ১১ জন। এই নিয়ে মোট প্রাণহানি হল ২৭,৩৯৩ জনের। ৮১৫টি ল্যাবে ২৪ ঘন্টায় ১৭,৮১৮ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮১৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪.৫৯%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫,৫০,৩৭১ জনে। সুস্থ হয়েছেন আরও ৯৬৫ জন। এই নিয়ে মোট সুস্থ ১৫,১০,১৬৭ জন।
শিক্ষা প্রতিষ্ঠানে করোনা সংক্রমণের বিষয়ে কঠোর নজরদারি চলছে। কোথাও সংক্রমণের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ওই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপুমনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, নভেম্বরের মাঝামাঝি এসএসসি ও ডিসেম্বরের শেষ দিকে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘ 1.5 বছর বন্ধ থাকার পর 12 সেপ্টেম্বর খুলে দেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। 2 সপ্তাহ যেতেই দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীদের সংক্রমণের খবর আসে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী দীপুমনি জানান, কোনো শিক্ষার্থীর করোনা সংক্রমণের তথ্য আসা মাত্রই স্থানীয় প্রশাসন, সিভিল সার্জন অফিস সহ সবার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কোথাও পরিস্থিতি খারাপ হলে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে। কোথাও ঘটামাত্র যেন আমরা তার ব্যবস্থা নিতে পারি, আমরা সে ব্যাপারে সম্পূর্ণ সচেতন, সজাগ এবং তীক্ষ্ণ দৃষ্টি রাখছি এবং প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ আসা মাত্রই বা কোনো তথ্য পাওয়া মাত্রই আমরা সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। আমি আগেই বলেছি, কোথাও যদি আমরা মনে করি সংক্রমণ ছড়িয়ে পড়বার কোনো আশঙ্কা আছে, শিক্ষা প্রতিষ্ঠান যদি প্রয়োজন হয় আমরা বন্ধ করে দেব। মানিকগঞ্জে যে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে তা করোনায় কিনা খতিয়ে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের করোনা আক্রান্ত হওয়ার সব তথ্য সঠিক নয় বলেও দাবি করেন দীপুমনি। সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি আমাকে প্রায়শই লিখে পাঠাচ্ছে যে এই স্কুলে এতজন আক্রান্ত, ওই স্কুলে অতজন আক্রান্ত। আমরা প্রতিটি জায়গায় সাথে সাথে এই অনুসন্ধান করছি। তবে আশার বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই যেই শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়াতে খুব লিখছে এখানে আক্রান্ত ওখানে আক্রান্ত, আমরা এখন পর্যন্ত কোথাও সত্যতা কিন্তু পাইনি। প্রাক প্রাথমিক পর্যায়ের শিশুদের স্কুলে যাওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান শিক্ষামন্ত্রী। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে বিমানবন্দরে প্রস্তুত প্রবাসীদের করোনা পরীক্ষার 6টি RT-PCR ল্যাব। 3 ঘন্টার মধ্যে পরীক্ষার ফল পাবেন প্রবাসীরা। রাতেই পরীক্ষামূলক 100 নমুনা টেস্ট করা হবে। এরপর পরীক্ষা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব বসানোর সিদ্ধান্ত হয় 25 দিন আগে। চিঠি চালাচালি আর সিদ্ধান্তহীনতায় কেটে যায় 22 দিন। মঙ্গলবার সরকারের উচ্চ পর্যায়ের একটি দল বিমানবন্দর পরিদর্শন করেন। ল্যাবের জায়গা পার্কিং ভবনের ছাদ থেকে সরিয়ে নেওয়া হয় বিমানবন্দরের ভেতরে। এরপর 3 দিনেই প্রস্তুত হলো ল্যাব। শাহজালাল বিমানবন্দরে 6টি প্রতিষ্ঠান বসিয়েছে 12টি RT-PCR মেশিন। 10টি বুথে চলবে নমুনা সংগ্রহ। প্রতি 3 ঘন্টায় পরীক্ষা করা যাবে 1452টি নমুনা। 6টা ল্যাব সমন্বিতভাবে 1452 জনের রিপোর্ট টেস্ট করে রিপোর্ট দিতে পারবে। কিন্তু চাহিদা ছিল, এভিয়েশন জানিয়েছিল যে একসাথে 800 রিপোর্ট দিতে পারলেও হবে, কিন্তু এখানে ক্যাপাসিটি আমি বলবো যে প্রায় দ্বিগুণের কাছাকাছি। করোনা পরীক্ষার ফি 1700 টাকা থেকে 2300 টাকার মধ্যে রাখার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানগুলো। স্বাস্থ্য অধিদপ্তরের টেকনিক্যাল কমিটি বলছে, সব ল্যাবকে একই মূল্যে পরীক্ষা করতে হবে, যা 2000 টাকার মধ্যে। একটা স্যাম্পলের রিপোর্টটা ঠিকমতো আসছে না যে এটা এদিকে বা ওইদিকে, সেই ক্ষেত্রে আবারও ওই র্যাপিড, যেটা আপনারা র্যাপিড RT-PCR বলছেন বা পয়েন্ট অফ কেয়ার আমরা বলি, সেইটাতে টেস্ট করে তার রিপোর্ট একটা দিয়ে দিতে পারবে। সেই প্রত্যেক প্রতিষ্ঠানই পাশাপাশি এই মেশিনও রেখেছে। বিদেশ ভ্রমণে 48 ঘন্টা আগের করোনার নেগেটিভ রিপোর্ট লাগে। সংযুক্ত আরব আমিরাতের নতুন শর্ত অনুযায়ী বিমানে ওঠার 6 ঘন্টা আগের রিপোর্টও লাগবে। এরপর দেশে আটকা পড়েন 2 লাখ আমিরাত প্রবাসী। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্কুল কলেজের অনেক শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, তাই শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। খেলার মাঠ, স্কুলের ছাদও পরিষ্কার করছে পরিচ্ছন্নতা কর্মীরা। এদিকে গত 24 ঘন্টায় আরও 221 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে রাজধানীতে 164 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, 1 থেকে 20 বছর বয়সীরা বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান, তাই ভয় ছড়াচ্ছে ডেঙ্গু। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছে, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে তাদের নজরদারি রয়েছে। এখনো প্রতিদিনই পরিষ্কার করা হয় যে কোথাও পানি জমে আছে কিনা, এবং বাচ্চাদেরকেও সচেতন করা হয় যে মশা কামড়াচ্ছে কিনা, এটা একটু খেয়াল করো। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমাদের শিক্ষার্থীদেরকে আমরা উদ্বুদ্ধ করি, আমরা নিজেরা কাজ করি।
স্কুল কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীর মালিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে মেয়র আতিকুল ইসলাম জানান, প্রতিটি শ্রেণীকক্ষে মশা মারার ওষুধ স্প্রে করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে খেলার মাঠ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাদ। প্রত্যেক শুক্র এবং শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রত্যেকটি সরকারি এবং আধা সরকারি স্কুল, প্রাইমারি স্কুল, কলেজ সবখানে কিন্তু অভিযানটা চলবে। আমি মনে করি যে স্কুলের যারা গার্জেন যারা আছেন তারাও কিন্তু স্কুলে এসে স্কুল কর্তৃপক্ষকে বলা দরকার যে আপনি স্কুলটা পরিষ্কার করেন। লার্ভিসাইড, ফগিং সব কিছু আমরা করতে রাজি আছি। এদিকে অভিযান চালানো হয়েছে ঢাকা দক্ষিণের 15 নম্বর ওয়ার্ডে। বিভিন্ন বাসাবাড়ি পরিষ্কারের পাশাপাশি ওষুধ ছিটানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে। 7 দিন চলবে এ অভিযান। ধানমন্ডিটাকে একটু ক্রাশ প্রোগ্রাম 1 সপ্তাহ ব্যাপী, এটা আমি আমাদের ফকার ডিপার্টমেন্টের এবং মশক যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী বাহিনীকে নিয়ে আমি একটা বিশাল আকারে একটা প্রোগ্রাম করেছি আজকে, এবং অলিতে গলিতে যে সকল ময়লাগুলো পেয়েছি এবং লার্ভিসাইডিংয়ের যে কাজগুলো সেটাও আমরা করেছি থেকে। এদিকে এডিস নির্মূলে এত অভিযানের পরও শনিবার আরও 221 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এ নিয়ে সেপ্টেম্বরে আক্রান্ত হয়েছে 6,759 জন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6 বছর পর উদ্ঘাটন হলো শম্পা বেগম হত্যাকাণ্ডের রহস্য। প্রেমের পর বিয়ে না করতে শম্পা বেগমকে হত্যা করে অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য রেজাউল করিম স্বপন। তারপর ইগল পরিবহনের বাসের বক্সে রেখে দেয় মরদেহ। স্বপনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে পিবিআই। 164 ধারায় জবানবন্দির পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। 2015 সালের 3 মে গাবতলী বাস স্টেশন থেকে এক অজ্ঞাতনামা তরুণীর লাশ পাওয়া যায়। এরপর সুরথাল রিপোর্ট তৈরি করে পোস্টমর্টমের জন্য হাসপাতালে পাঠানো হয়। প্রথমে পুলিশ মামলাটির তদন্ত করে, এরপর সিআইডি দীর্ঘ 4 বছর তদন্ত করে। লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় এবং হত্যা রহস্য উন্মোচিত না হওয়ায় আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করে। এরপর তদন্তের দায়িত্ব পায় পিবিআই। তদন্তে নেমে ওই বছরের 10 জুনের একটি সাধারণ ডায়েরির সূত্র ধরে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। জিডিটি করেছেন জনাব আব্দুল মান্নান শেখ, উনি ভদ্রলোক এখানে আছেন, উনি ল্যান্স নায়েক এবং বিজিবির সদস্য। তিনি সেই জিডিতে দাবি করেছেন যে তার স্ত্রীর বোন নাম শম্পা বেগম, সে নিখোঁজ হয়েছে এবং নিখোঁজ হওয়ার পরে নিখোঁজ হয়েছে এবং আমরা একটু ঢেকে টেকে মনে হয়েছে যে একটু মিল থাকতে পারে। পিবিআই প্রধান জানান, নিহত শম্পা বেগমের সাথে অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য রেজাউল করিম স্বপনের প্রেমের সম্পর্ক হয়। পরে শম্পা বিয়ের চাপ দিলে স্বপন গলায় দড়ি পেঁচিয়ে শম্পাকে হত্যা করে। উনি বলছেন যে তখন আমি তার ওড়না দিয়ে তাকে মেরে ফেলার পর আমার মনে হয়েছে আমি পালিয়ে যাই, কিন্তু আমি ঠিক করেছি যে পালিয়ে গেলে তো আমাকে ধরবে, হয় আর্মি ধরবে, নেভি ধরবে অথবা পুলিশ ধরবে। তখন সে ইয়ে করে, তখন যে তার যে হলুদ যে ট্রাঙ্কটি ছিল শম্পা, যেটি তার বাবার কাছ থেকে এনেছিলেন, সেটির মধ্যে শম্পাকে চেপে টুপে ঢুকেন। রেজাউল করিম স্বপনকে শুক্রবার কুমিল্লা জেলার ইপিজেড এলাকা থেকে গ্রেপ্তার করে পিবিআই। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রংপুরের হারাগাছে আসামি ধরতে গিয়ে মাদক কারবারিদের ছুরিকাঘাতে মারা গেছেন এএসআই পিয়ারুল ইসলাম। শনিবার বেলা 11:30টায় রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় অভিযুক্ত পলাশকে গ্রেপ্তার করতে পারলেও অন্যদের ধরতে পারেনি পুলিশ। শুক্রবার রাতে হারাগাছে মাদক বিরোধী অভিযানে যান পিয়ারুল ইসলাম সহ পুলিশের একটি দল। সে সময় মাদক কারবারি পলাশকে জাপটে ধরে পিয়ারুল। নিজেকে বাঁচাতে তাকে ছুরিকাঘাত করে পলাশ। গুরুতর অবস্থায় পিয়ারুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আমরা দীর্ঘদিন থেকে খুঁজছিলাম, তাকে পাওয়া যায়। এমন অবস্থায় সে ছুটি পালানোর সময় তার পকেটে থাকা একটা ছুরি ছিল, চিকন ছুরি। এই ছুরি দিয়ে তার আমাদের এএসআই পিয়ারুলের বুকের বাম পাশে একটা স্টেপ করে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন হবে এবং যে বিষয়ে আমরা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেব। ময়না তদন্ত শেষে মরদেহ নেওয়া হয় পুলিশ লাইন্সে। পরে কুড়িগ্রামের রাজারহাটে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় পিয়ারুলকে। তার এই মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার, শোকে স্তব্ধ সহকর্মীরাও। যেটা বিচার হওয়ার কথা সেটাই যেন হয়, আইনে যেটা বিচার হবে সেটাই যেন হয়, কোনো কারচুপি না হয়। এরা বললো যে উনি খুব চ্যালেঞ্জিং, তা আমি বললাম চ্যালেঞ্জ করতে গেলে তো আজকে শেষ হয়ে গেল। আল্লাহ সবাই দোয়া করবে, চলেই গেল। 2012 সালে পুলিশে কনস্টেবল পদে যোগ দেন পিয়ারুল। 1 বছর আগে পদোন্নতি পেয়ে হয়েছেন সহকারী উপপরিদর্শক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
সরকারি বেসরকারি অংশীদারিত্ব ব্যবস্থায় বিনিয়োগের সুযোগ তৈরিতে আগামী 10 দিনের মধ্যেই সৌদি আরবের সঙ্গে চুক্তি সই হবে। সৌদি সফর শেষে শনিবার দেশে ফিরে কথা জানান প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি জানান, বাংলাদেশে বিনিয়োগে খুবই আগ্রহী সৌদি আরব, শিগগিরই তাদের একটি দল ঢাকা সফরে আসবে। 2016 থেকে 2019 সাল পর্যন্ত সৌদি আরবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একাধিক সফরে ঢাকা রিয়াদ সম্পর্কও এখন নতুন উচ্চতায়। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে সম্প্রতি সৌদি আরবে যান 22 সদস্যের একটি প্রতিনিধি দল। 8 দিনের সফর শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে সালমান এফ রহমান জানান, বাংলাদেশে বিনিয়োগে বেশ আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। সরকারি বেসরকারি অংশীদারিত্বে বিনিয়োগের সুযোগ তৈরিতে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে সৌদি আরবের সঙ্গে চুক্তি সই হতে যাচ্ছে বলেও জানান তিনি। চুক্তি সই হলে দেশে বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগের সুযোগ বাড়বে বলে আশা তার। এখন খুব শিগগিরই আমার মনে হয় আমরা এটা ভার্চুয়ালি সই করার আমরা প্রস্তাব দিয়েছি। তো আমি আশা করি আগামী 7 থেকে 10 দিনের মধ্যে এই চুক্তিটাও আমাদের সই হয়ে যাবে ইনশাআল্লাহ। ঢাকা থেকে পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত রেললাইন নির্মাণে এবং পতেঙ্গা টার্মিনালে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী সৌদি আরব। এছাড়া কক্সবাজারের পর্যটন বিমানবন্দর সহ ওই এলাকার উন্নয়নেও বিনিয়োগ করতে চায় রিয়াদ। চট্টগ্রাম বন্দরে যে বে টার্মিনাল হচ্ছে এবং পতেঙ্গা টার্মিনাল যেটা হচ্ছে, এই দুটোতে তারা খুবই ইন্টারেস্টেড, তারা প্রস্তাব দিয়েছে। আমরা বলেছিলাম কি আমাদের এই পিপিপি G2G এগ্রিমেন্ট না হওয়া পর্যন্ত আমরা ওদের ওই প্রস্তাবগুলি পরীক্ষা করতে পারি না। তো এখন ওটা হয়ে গেলে আমরা দেখব। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বছরে বর্তমান বাণিজ্য $1.3 বিলিয়ন। একটি বিশেষ অর্থনৈতিক জোনে বিনিয়োগ করতেও সৌদি আরবের প্রতি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। নভেম্বরের শেষ সপ্তাহে দেশে বিনিয়োগ সম্মেলনে সৌদি আরব অংশ নেবে বলেও জানান সালমান এফ রহমান। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উন্নয়ন কাজের মাধ্যমে কারো পকেট ভারী করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার ঢাকা আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, শতভাগ স্বচ্ছতা এবং সততার সঙ্গে কাজগুলো নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মন্ত্রী বলেন, প্রায় 17,000 কোটি টাকা ব্যয়ে 24 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে 2026 সালের জুন মাসে। নির্মাণ কাজের সময় জনভোগান্তি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। এখানে কাজের বিনিময়ে কারো পকেট ভারী করার কোনো সুযোগ নেই। এটা যতগুলো মেগা প্রজেক্ট শুরু হয়েছে বাংলাদেশে, আমি পরিষ্কার বলে দিতে চাই যে শতভাগ স্বচ্ছতা এবং সততার সঙ্গে এই কাজগুলো নির্মাণ প্রক্রিয়া আমরা সম্পন্ন করছি। এখানে কোনো নয়-ছয়ের সুযোগ নেই। আন্দোলনের মাধ্যমে সরকারকে হটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJের বার্ষিক সাধারণ সভায় একথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, সরকার এক একটি আইন তৈরি করে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করছে। সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে সরকার আইন করতে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জনগণ একদলীয় শাসন ব্যবস্থা চায় না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই ভয়াবহ দুঃশাসনের যে সরকার, ভয়াবহ দুঃশাসনের যে নেতৃত্ব, এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে সরিয়ে জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ই-কমার্স কেলেঙ্কারি নজরদারি, প্রতিরোধ এবং ভুক্তভোগী গ্রাহকদের স্বার্থ রক্ষায় সরকারের ব্যর্থতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। অরেঞ্জের 33 জন ভুক্তভোগীর পক্ষে রিট করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রোববার বিচারপতি ইনায়েতুর রহিম ও মোস্তাফিজুর রহমানের বেঞ্চে আবেদনের শুনানি হবে। এতে বিবাদী করা হয়েছে বাণিজ্য, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবদের। পাশাপাশি বিবাদী করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ভোক্তা অধিকারের মহাপরিচালক, অরেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক সহ 16 জনকে। এদিকে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণার বিষয়ে তদন্ত শেষ পর্যায়ে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মফিজুল ইসলাম।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এই তথ্য জানান তিনি। এ সময় তিনি বলেন, লোভনীয় বিজ্ঞাপন দিয়ে কম মূল্যে পণ্য বিক্রির বিষয়ে ই-ভ্যালির কাছে তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু তার সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। পাশাপাশি অনেক তথ্যের গরমিল রয়েছে। এই নিয়ে প্রতিষ্ঠানটির প্রধান গ্রেপ্তারের আগেই তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি। বলেন, খুব অল্প সময়ের মধ্যেই তা প্রকাশ করা হবে। ই কমার্সগুলো নিয়ম ভঙ্গ করলেও এ বিষয়ে এখনও কেউ কোনো অভিযোগ করেননি বলেও আক্ষেপ প্রকাশ করেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান। যেহেতু আমাদের কাছে কেউ অভিযোগ করে নাই, কিন্তু আমরা স্বপ্রণোদিত মামলাটা করেছি নিজেরা। তারপর আমরা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি, তদন্তটা শেষ পর্যায়ে হয়ে গেছে বোধহয় তদন্ত, হয়তো আমরা রায়ে চলে যাব। ই কমার্স অ্যাসোসিয়েশন, প্রতিযোগিতা কমিশন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ ব্যাংকের মতো সংশ্লিষ্ট সংস্থার দায়িত্বহীনতায় বারবার ঘটছে ই কমার্স প্রতিষ্ঠানের প্রতারণা। সকালে সিপিডির এক ভার্চুয়াল আলোচনায় উঠে আসে এসব তথ্য। নতুন আইনের পরিবর্তে প্রচলিত আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে এসব প্রতারণা বন্ধ করা সম্ভব বলে মনে করেন বক্তারা। দেশে ই কমার্সের প্রসার বাড়ার সাথে সাথে বাড়তে থাকে টাকা নিয়ে পণ্য না দেওয়া সহ বিভিন্ন ধরনের প্রতারণার ঘটনা। শুধু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছেই গেল 2 মাসে এ খাতের বিরুদ্ধে অভিযোগ বেড়েছে 8000। শুভ সকাল, গুড মর্নিং। সিপিডির অনলাইন আলোচনায় বলা হয়, যাচাই বাছাই ছাড়া এসব প্রতিষ্ঠানকে ই ক্যাবের সদস্যপদ দেয়ায় প্রতারণার সুযোগ বেড়েছে। প্রতিযোগিতা কমিশন সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ব্যর্থতায় ই কমার্স খাতে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। ভোক্তা অধিকারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমার কথা হচ্ছে আজকে গত 3 দিন আগে কেন তারা জানালো যে তাদের কাছে 20,000 কমপ্লেন আছে। এমন কোন ই কমার্স নাই যে 45 ডেইজে প্রোডাক্ট দিবে, এটা হইতে পারে না, এটাই অস্বাভাবিক। সো এখানে ই ক্যাবের একটা দায়িত্ব ছিল প্রথমেই। নতুন আইন কিংবা নিয়ন্ত্রক সংস্থা গঠন না করে বরং বিদ্যমান আইন বাস্তবায়নে নজর দেওয়ার পরামর্শ দেন বক্তারা। একই সঙ্গে সরকারের এক সংস্থার সঙ্গে আরেক সংস্থার সমন্বয় করার তাগিদ তাদের। যাদের এনফোর্স করার দায়িত্ব তাদেরকে করতে হবে, রেদার দেন কিপিং অর অ্যাডিং নিউ লস। কারণ নিউ ল হলে একই ঘটনা ঘটবে, আমি এনফোর্স করতে পারবো না বা করার মতো ক্যাপাবিলিটি থাকবে না। অনিয়মের সাথে জড়িত এসব প্রতিষ্ঠান থেকে গ্রাহকরা পুরো অর্থ ফিরে পাবেন না বলেও আশঙ্কা করেন বক্তারা। তদন্ত করে যেগুলা জেনুইন খরচ ছিল না কিংবা রিলেটেড পার্টি ট্রানজাকশন ছিল, সেগুলাতে টাকাগুলো আদায় করার ব্যবস্থা করা হচ্ছে। এখন কে আদায় করবে? ওই কোম্পানিটাকে অবসায়নের উদ্যোগ নিয়ে একজন লিকুইডেটর নিয়োগ করা হয়, সেই লিকুইডেটরের তখন দায়িত্ব থাকে। ই কমার্সের মাধ্যমে প্রতারণার ঘটনা প্রথম ঘটেনি। আগেও গ্রাহকের টাকা লোপাটের ঘটনা ঘটেছে, কিন্তু বিচার হয়নি। ই কমার্স খাতের উন্নয়নে বাণিজ্য মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট দপ্তরের সক্ষমতা আরও বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। ই-ভ্যালির মতো প্রতিষ্ঠানকে গ্রাহকরা যাতে বিনিয়োগের ক্ষেত্র হিসেবে বেছে না নেয় সেদিকে নজর দেওয়ার তাগিদ দেন তারা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরের লঘুচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সংখ্যায় সমুদ্র বন্দরে 3 নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এতে ঢাকা সহ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এরই মধ্যে রাজধানীর কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। শনিবার সন্ধ্যা নাগাদ এটি পাকিস্তানের দেয়া নাম ঘূর্ণিঝড় গুলাবে রূপ নিয়েছে। তবে এর প্রভাব দেশের উপকূলে পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি আরও ঘনীভূত হলেও তীব্র রূপ নেওয়ার শঙ্কা নেই। অতিক্রম করতে পারে ভারতের অন্ধ্রপ্রদেশ। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। এটি বর্তমানে যে অবস্থা রয়েছে এটি আরও ঘনীভূত হতে পারে এবং এটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উপকূলে নর্থ অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে উপকূলে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এরই মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রাজশাহী এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় দমকা অথবা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। 27 বা 28 তারিখে আরেকটি লঘুচাপ ফর্ম করার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন অঞ্চলে।
এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ঢাকা ও সিলেটের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বর্ষণের মুখে পড়তে পারে দক্ষিণাঞ্চলের কিছু এলাকা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসন্ন বিসিবি নির্বাচনে উত্তাপ বেড়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতায়, যেখানে ক্লাব প্রতিনিধিদের 12 পরিচালক পদের জন্য লড়াই 17 জনের মধ্যে। আবাহনী থেকে মনোনয়ন তুলেছেন নাজমুল হাসান পাপন। ক্যাটাগরি 3-এ খালেদ মাহমুদ সুজনের চ্যালেঞ্জ ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম। এছাড়া জেলা ক্রিকেট সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন 7 জন। বেলা গড়িয়ে 2টা, মনোনয়ন সংগ্রহের বাকি 2 ঘন্টা। নাজমুল হাসান পাপন আবাহনীর কাউন্সিলর হিসেবে বিসিবিতে আসলেন মনোনয়নপত্র সংগ্রহ করতে। ক্লাব প্রতিনিধিদের ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। 12 পদের জন্য লড়বেন 17 জন। সংগঠকদের এমন এগিয়ে আসায় কোনো প্যানেল না করার যে লক্ষ্য, তা পূরণ হয়েছে নাজমুল হাসান পাপনের। দেখলাম অনেকগুলো নতুন মুখ, আজকে এখানে এসে আমি বেশ কিছু নতুন মুখ দেখেছি এবং এটা দেখে আমি অত্যন্ত খুশি। এটাই আমি চাচ্ছি যে নির্বাচন হোক এবং নতুন নতুন মানুষ আসুক, এটাই আমি চাই। শেষ মুহূর্তে ক্যাটাগরি 3-এ লড়াই জমিয়ে তুলেছেন ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম। দীর্ঘদিন বিসিবির সাথে যুক্ত থাকা এই সংগঠক লড়াই করবেন আলোচিত পরিচালক খালেদ মাহমুদ সুজনের সঙ্গে। তার জন্য আমার শুভকামনা থাকলো অবশ্যই, এবং দেয়ার ইজ নো ডাউট যে তার কন্ট্রিবিউশন গত অনেকগুলো বছরে সে অনেক কাজ করছে এবং ওর কন্ট্রিবিউশন উইদাউট এনি ডাউট অনেক। এর আগে তো আমরা একটা ইলেকশন করার অভিজ্ঞতা আছে লিউবের সাথে, তো তখন তো আমি আসলে ওইরকম নতুন ছিলাম, একদম বোর্ডেও ছিলাম না। তো এই বোর্ডে তো আমি লাস্ট 8 বছর কাজ করেছি, সেটার মূল্যায়ন তো খুব ভালো, যেটা মূল্যায়ন হবে। আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থার প্রতিনিধি ক্যাটাগরিতে 7 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। চট্টগ্রামে আকরাম খান, আজম নাসির, খুলনায় শেখ সোহেল, কাজী ইনাম, বরিশালে আলমগীর খান, সিলেটে শফিউল ইসলাম নাদেল আর রংপুরে আনোয়ারুল ইসলাম। ঢাকাতে 2 পদের জন্য লড়বেন 4 জন। এছাড়া রাজশাহীতে খালেদ মাসুদ পাইলটের লড়াই স্বপন চৌধুরীর সঙ্গে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রস্তুতির অভাব আর তরুণদের সুযোগ দিতে বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছিলেন তামিম। পুনর্বাসনের অংশ হিসেবে টি-20 লিগ খেলতে এখন নেপালে টাইগার ওপেনার। জানিয়েছেন ভালো পারফর্ম করে দলের জয়ে অবদান রাখতে চান। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আজ। তামিমের দল ভাইরা হাওয়া গ্ল্যাডিয়েটর্স মাঠে নামবে আগামীকাল। ইনজুরিতে টানা 3টি টি-20 সিরিজ মিস করেছেন তামিম। পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটের জন্য প্রস্তুত হতে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলবেন এই ড্যাশিং ওপেনার। তামিমের দল ভাইরা হওয়া গ্ল্যাডিয়েটর্সের যাত্রা শুরু রোববার থেকে। প্রথম ম্যাচে প্রতিপক্ষ পোখারা রাইনোস। নেপালে এর আগে খেলিনি, মুখে আছি এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে। ভাইরা হাওয়াকে জেতানোই আমার লক্ষ্য। নেপালি ক্রিকেটারদের খুব বেশি জানি না, তবে লামিচানে বিপিএলে খেলেছে, ওর সম্পর্কে জানি। চোট থেকে সেরেই স্বরূপে ফিরতে তৎপর হয়ে ওঠেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। দেশে কঠোর অনুশীলন করে নেপালের পথে রওনা হন। এভারেস্ট প্রিমিয়ার লিগের শিরোপায় তামিমের চোখ। আমি ইনজুরিতে ছিলাম 2-3 মাস, গেল 1 মাস ভালো বোধ করছি। এ সময় কঠোর অনুশীলন করেছি। আশা করি নেপালে আমার শুরুটা ভালো হবে, নিজের সেরাটা উজাড় করে দিব। এভারেস্ট প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছে 6টি দল। তামিম ছাড়াও শহীদ আফ্রিদি, সন্দীপ লামিচানে, উপল থারাঙ্গার মতো ক্রিকেটাররা খেলছেন এই লিগে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ড্র হয়েছে বাংলাদেশ এ ও এইচপি দলের দ্বিতীয় 4 দিনের ম্যাচও। শেষ দিনে 6 উইকেট হারিয়ে বোর্ডে 371 রান তুলে এ দল। 366 রানের লক্ষ্য এইচপি দলের সংগ্রহ 3 উইকেটে 148 রান। বৃষ্টির কারণে ম্যাচ শেষ হয় 1.5 ঘন্টা আগে। চতুর্থ ও শেষ দিনে তৃতীয় দিনের মতোই সাবধানে এগিয়েছেন নিজের ইনিংস নিয়ে। টেস্ট মেজাজের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে 204 বলে পূর্ণ করেন সেঞ্চুরি। মিঠুন সেঞ্চুরি করতেন 371 রানে ইনিংস ঘোষণা করে দল। জবাবে বৃষ্টি বাধায় এইচপির ইনিংস থামে 148 রানে। 4 দিনের ম্যাচ শেষে এবার ওয়ানডে সিরিজ খেলবে দুদল। সেঞ্চুরি করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন মিঠুন, জানিয়েছেন স্বস্তির কথা। সিলেটে একমাত্র যুব টেস্টে বাংলাদেশকে 3 উইকেটে হারিয়েছে আফগানিস্তান। শেষ দিনে 110 রানের টার্গেটে সাইদির 50-তে জয় তুলে নেয় সফরকারীরা।
4 উইকেটে 170 রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ওভারে 40 রান করে ফিরে যান অধিনায়ক আইচ মোল্লা। এরপর আফগান লেগ স্পিনার নাভিদের ঘূর্ণিতে বেশি দূর যেতে পারেনি লোয়ার অর্ডার। 228-এ থামে স্বাগতিকরা। 84 রান দিয়ে 4 উইকেট নেন নাভিদ। প্রথম ইনিংসেও 4 উইকেটের শিকার করেছিলেন এই লেগ স্পিনার। জবাবে 70 রানে 5 উইকেট হারিয়ে বসে আফগানিস্তান। তবে প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান বিলাল সাইদি প্রতিরোধ করেন। তার 50-তে 3 উইকেটের জয় নিশ্চিত করে আফগান যুবারা। সাফের আগে নিজেদের পাসিং, রিসিভিং ও বল হোল্ডিংয়ের দক্ষতা বাড়াতে কাজ করছে জাতীয় ফুটবল দল। তৃতীয় দিনের অনুশীলনে বেড়েছে খেলোয়াড়দের আত্মবিশ্বাস, বলেছেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। সুযোগ পেলে সাফে নিজের সেরাটা দেওয়ার প্রত্যয় ফরওয়ার্ড সুমন রেজার। বৃষ্টিবাগড়ায় চেনা বঙ্গবন্ধু স্টেডিয়াম ছেড়ে কমলাপুরের টার্ফে তৃতীয় দিনের অনুশীলন। ফিটনেস ইস্যুতে শুরুর দিন থেকে সোচ্চার অন্তর্বর্তীকালীন কোচ অস্কার ব্রুজন। প্রতি সেশনেই কিছু না কিছু নতুনত্বের চেষ্টা স্প্যানিশ কোচের। পাসিং, রিসিভিং নিয়ে সমস্যা চোখে পড়েছে ব্রুজনের। পাশাপাশি বল ধরে রাখা ও মার্কিং নিয়েও কোচের তৎপরতা চোখে পড়ার মতো। সবশেষ কিরগিজস্তান সফরেও স্কোরিং সমস্যা নিয়ে ভুগেছে লাল সবুজ। সেখানে একমাত্র সফল সুমন রেজা। সাফের মিশনেও সুযোগ পেলে দিতে চান নিজের সেরাটা। পজিশন জিনিসটা আজকে আমাদেরকে দেখাইছে, যেমন আমার পজিশনে ডিফেন্ডিংয়ের সময় নাম্বার 6 ম্যানকে কীভাবে ব্লক করতে হবে সেটা বারবার কোচ দেখাইছে। যদি কোচ আমাকে গেমে সুযোগ দেয় তাহলে মেবি গেম চান্সগুলো পাবো এবং সে চান্সগুলো পেলে হয়তো বা স্কোরিং করতে আমার সুবিধা হবে। দলীয় কম্বিনেশন মানিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে অনুশীলনের প্রথম দিন থেকেই। এদিন দলকে 2 ভাগে ভাগ করে 15 মিনিটের 2টি ম্যাচে খেলোয়াড়দের পরখ করেছেন অস্কার ব্রুজন। ফ্লাডলাইটের আলোতে বেঙ্গল টাইগারদের নিজস্ব ট্যাকটিক্সের সাথে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ এই স্প্যানিয়ার্ডের। অপোনেন্টকে খাটো করা যাবে না, অপোনেন্টকে অনেক স্ট্রং ধরা যাবে না। ফুটবলে অসম্ভব বলে কিছু নাই, যার জন্য চেষ্টা করতে হবে। এটা হলো বড় জিনিস যে আমরা যদি আমার প্লেয়ার ভিতরে এই পরিবর্তনটা আনতে পারি এবং তারা যদি ওইটা মাঠে প্রতিফলন ঘটাতে পারে তাহলেই কিন্তু সাকসেস। খেলার টেকনিকে, কোচিং টেকনিকে কিছু পার্থক্য আছে এবং যেটা আমরা আশা করেছিলাম সেটাই সে করতেছে। যেখানে আমাদের কিছু উইকনেস ছিল সে ব্যাপারে সে কাজ করছে। প্লেয়াররা সবাই প্রফেশনাল প্লেয়ার, তাদেরকে যেভাবে বলা হবে তারা সেভাবে খেলতে পারবে। আমার মনে হয় না কোনো অসুবিধা হবে, তারা সকলে এই খেলার সাথে মানিয়ে নিতে পারবে। রবিবার অনুশীলন নেই। এদিন সুইমিং আর জিম সেশনেই সময় কাটাবেন জামাল তপুরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লা লিগার শীর্ষ দল রিয়াল মাদ্রিদ মাঠে নামবে আজ রাত 1টায় ভিয়ারিয়ালের মুখোমুখি হবে লস ব্লাঙ্কোস। একই সময় ফ্রেঞ্চ লিগ 1-এর শীর্ষ দল পিএসজি লড়বে মপেলিয়ার বিপক্ষে। বেনজেমা ভিনিসিয়াসের দুরন্ত ফর্মে উঠছে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে সর্বোচ্চ 8 গোলের সঙ্গে সর্বোচ্চ 7 অ্যাসিস্ট বেনজেমার। 5 গোল দিয়ে স্কোরার তালিকায় 2 নম্বরে ভিনিসিয়াস। 5 ম্যাচের 3টিতেই পয়েন্ট খুইয়ে রিয়ালের থেকে বেশ পিছিয়ে পড়েছে বার্সা। শিরোপাধারী আতলেতিকোর সঙ্গে এবার লড়াই জমে উঠতে পারে গ্যালাক্টিকোদের। রিয়ালের পরবর্তী চ্যালেঞ্জ ভিয়ারিয়াল, চলতি মৌসুমে যাদের এখন পর্যন্ত মাত্র 1টি জয়। ভিয়ারিয়াল সেরা দলগুলোর একটি, তাদের বিপক্ষে আমাদের সেরা খেলাটাই দিতে হবে। অনুশীলনে হ্যাজার্ড ভালো করেছে, তবে আমি নিশ্চয়তা দিতে পারছি না সে সব ম্যাচে থাকবে কিনা। ফ্রেঞ্চ লিগ 1-এ একচ্ছত্র আধিপত্য পিএসজির। ফরাসি জায়ান্টরা 7 ম্যাচ খেলে প্রতিটিতে জয় পেয়েছে। ঘরের মাঠে লা পারিসিয়ানরা এবার মপেলিয়ার বিপক্ষে লড়বে। হাঁটুর ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না মেসি। পয়েন্ট টেবিলের 10-এ থাকা মপেলিয়াকে নিয়ে বেশ নির্ভর নেইমার, এমবাপে। আর তাই তো ম্যাচের আগের দিন অনুশীলনেই যোগ দেননি তারা। চোট থেকে ফিরতে মেসি পরিশ্রম করছে। আশা করছি রোববারের মধ্যে ওর বিষয়ে ভালো সংবাদ আসবে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে ওকে পাওয়ার আশায় আছি। সেই ম্যাচটির আগে মপলিয়ার বিপক্ষে এই ম্যাচটিতে আমাদের প্রধান লক্ষ্যই জয়। মেসি ছাড়াও রামোস, ভেরাত্তি ও বের্নার্ড ইনজুরির কারণে নেই পিএসজি স্কোয়াডে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে ডিসেম্বরেই পরীক্ষামূলকভাবে 5ম প্রজন্মের ইন্টারনেট সেবা 5G প্রযুক্তি চালু হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। শুরুতে টেলিটক এ সেবা শুরু করলেও 2022 সালের মধ্যে সব মোবাইল অপারেটর কোম্পানি 5G চালু করতে পারবে বলেও আশা করেন তিনি। বিটিআরসি বলছে 5G সেবা চালু করতে নীতিমালা তৈরি সহ অন্যান্য কাজ এগোচ্ছে দ্রুতগতিতেই। 5ম প্রজন্মের ইন্টারনেট সেবার ভবিষ্যৎ নিয়ে
শনিবার দুপুরে জুম আলোচনার আয়োজন করে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ TRNB। সংগঠনটির পক্ষ থেকে তুলে ধরা হয় বেশ কিছু সুপারিশ। সাইবার সুরক্ষা নীতি করার পদক্ষেপ নিশ্চিত করতে হবে। 5G প্রযুক্তি নিয়ে এই আলোচনায় যুক্ত হন দেশের মোবাইল ফোন অপারেটর কোম্পানির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। 5G যে স্পেকট্রামের চাহিদা এটা কিন্তু 4G থেকে অনেক বেশি এবং স্পিডটাও প্রায় 100 থেকে 200 গুণ বেশি এবং যেখানে স্পেকট্রামের চাহিদাটা প্রায় 10 Mbps মিনিমাম। সো ওইভাবেই ইকুইপমেন্টটা ডিজাইন করা হবে। আমার মনে হয় এটা আমাদের দায়িত্ব যে এই সোসাইটির এই এম্পাওয়ারমেন্টের জন্য যে লেভেল অফ সার্ভিস 5G আসলে নিয়ে আসতে পারে সেখানে গ্রামীণফোনের একটা ভূমিকা আছে। আমরা অলরেডি এই যাত্রার একটা অংশীদার। Predominantly it's B2B business, not necessarily B2C. Of course there will be people who will benefit, but it's predominantly a B2C business. BTRC জানিয়েছে 5G সেবা চালু করতে যেসব জটিলতা ছিল তা এরই মধ্যে কেটে গেছে। আমাদের দেশের জনগণের বেটারমেন্ট, অপারেটরের অসুবিধাসমূহ দূর করে এটাকে আমাদের দেশের মতো করে এই নীতিমালা আমরা তৈরি করতে যাচ্ছি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, ডিসেম্বরে ঢাকায় শুরু হবে 5G প্রযুক্তির পরীক্ষামূলক সেবা। 12 ডিসেম্বর আমাদের ডিজিটাল বাংলাদেশ দিবস, 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এইরকম কোনো একটি বড় দিনকে উপলক্ষ করে আমরা এই 5G রোল আউটটা শুরু করব। 5G প্রযুক্তি ব্যবহারে যে মোবাইল ফোন প্রয়োজন হবে তা এখন দেশেই তৈরি হচ্ছে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশে কিন্তু 5G সেট তৈরি হয়। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফরিদপুরে পদ্মা নদী তীর সংরক্ষণ বাঁধের সিসি ব্লকে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে বিলীন হয়ে গেছে সিসি ব্লকের প্রায় 100 মিটার অংশ। এ নিয়ে গত কয়েকদিন ধরে আতঙ্কে স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকাতে চেষ্টা করছে। তবে গ্রামবাসীর দাবি স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে। সোমবার হঠাৎ করে ভাঙতে শুরু করে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিচর ইউনিয়নের পদ্মা নদী তীর সংরক্ষণ বাঁধ। এরপর দফায় দফায় ভাঙনে গত কয়েকদিনে বিলীন হয়েছে প্রায় 100 মিটার অংশ। শহররক্ষা বাঁধে এমন ভাঙনে আতঙ্কে স্থানীয়রা। তারা বলছেন, প্রতি বছরই বাঁধের কোনো না কোনো অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়, তখনই তোড়জোড় চলে বাঁধ মেরামতের। আজকে 4 দিন ধরে ভাঙতেছে, খুব ভাঙা তালই আছে, ফিরতেছে না। বাঁধ যদি নতুন না দেওয়া হয় তাহলে হাজার হাজার বাড়ি ঘর সব নদীতে চলে যাবে এবং সিএমবি ঘাটের ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে। শহররক্ষার বাঁধ যদি ভেঙে যায় তাহলে কিন্তু এটা শহর সহকারে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙনের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের এক্সএন, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, তারপরে SDSO সবাই এসে মাঠে দেখি বাঁধ যাতে না ভাঙে এই কারণে স্বাভাবিকভাবে বস্তায় ফেলাইতেছে। প্রায় 12 বছর আগে ফরিদপুরে পদ্মা তীরে শহররক্ষা বাঁধ নির্মিত হয়। তবে এরপর থেকে প্রতি বর্ষা মৌসুমে এই বাঁধের বিভিন্ন অংশ ধসে পড়ার ঘটনা ঘটছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জলবায়ু পরিবর্তনে বিশ্ব নেতাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে বিশ্বজুড়ে প্রায় 1,500 স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পরিবেশবাদীরা। এর মধ্যে সবচেয়ে বড় জমায়েত হয়েছে জার্মানিতে। বার্লিনে পার্লামেন্ট ভবনের সামনে লাখো মানুষের সাথে শামিল হয়েছেন সুইডেনের পরিবেশবাদী গ্রেটা থানবার্গ। স্কটল্যান্ডের গ্লাসগোতে 31 অক্টোবর শুরু হচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের 26তম আসর। যুক্তরাজ্যের নেতৃত্বে হতে যাওয়া এই সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকারক প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হবে। জলবায়ু পরিবর্তনে বিশ্ব নেতাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে শুক্রবার বিশ্বজুড়ে কর্মসূচি পালন করেছেন কয়েক লাখ পরিবেশ কর্মী। প্রায় 1,500 স্থানে জড়ো হয়ে পরিবেশ রক্ষার দাবি জানান তারা। এর মধ্যে সবচেয়ে বড় জমায়েত হয়েছে জার্মানিতে। বার্লিনে পার্লামেন্ট ভবনের সামনে লাখো মানুষের সাথে শামিল হয়েছেন সুইডেনের পরিবেশবিদ গ্রেটা থানবার্গ। আন্দোলনকারীদের অভিযোগ, জার্মানির কোনো রাজনৈতিক দল বৈশ্বিক উষ্ণতা কমাতে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। It is clearer than ever that no political party is doing close to enough. কোনো রাজনৈতিক দলই সঠিক কোনো কাজ করছে না, বরং তারা উল্টো পথে হাঁটছে। প্যারিস চুক্তি বাস্তবায়নে তারা যে প্রতিশ্রুতি দিয়েছে সেটাও তারা রক্ষা করছে না। জলবায়ুর ব্যাপক পরিবর্তনে বিশ্বজুড়ে চলছে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ। দাবানলের পাশাপাশি স্মরণকালের ভয়াবহ খরা, বন্যার সাক্ষী হয়েছে বিশ্ব। এ বছরই পশ্চিম জার্মানিতে ভয়াবহ বন্যায় 180 জনের বেশি মারা যায়। পরিবেশবিদরা বলছেন, রাজনৈতিক দলগুলো
দেশটির জলবায়ু পরিবর্তনের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে না, বরং তাদের পদক্ষেপের ফলে পরিবেশ বিনষ্ট হচ্ছে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দীর্ঘদিন পর পর্যটকদের আনাগোনায় মুখর হতে শুরু করেছে শেরপুরের গারো পাহাড়। লেক ও পাহাড়ের সৌন্দর্যে অভিভূত দর্শনার্থীরা। গারো পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা বন্ধুর পথ পাহাড়ি অঞ্চলের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেছে। গোটা পাহাড় জুড়ে লতাপাতা আর ঘন সবুজ গাছ দেখে যে কারো প্রাণ জুড়িয়ে যায় মুহূর্তেই। ঝিনাইগাতের পাহাড়গুলো ছোট হলেও সীমান্তের ওপারে মেঘালয়ের পাহাড় অনেক বড়। সাইড ভিউ টাওয়ারে উঠে সুন্দরভাবে দেখা যায়। মনোরম পরিবেশে গড়ে ওঠা গারো পাহাড়ের ঠিক মধ্যভাগে গজনী অবকাশ পিকনিক স্পট যেন সর্বক্ষণ প্রকৃতিপ্রেমী ভ্রমণ পিপাসুদের হাতছানি দিয়ে ডাকছে। এখানে এসে খুব ভালো লাগছে, পরিবারের সাথে থাকছি, মজা করছি, খাচ্ছি, বলে অনেক ভালো লাগছে। পাহাড়ি ঝর্ণাগুলোতে ছুটে চলেছে পানি। একাধিক লেক দেখতে ছুটে আসছেন দর্শনার্থীরা। এমনই একটি লেকের নাম দেওয়া হয়েছে মায়াবী লেক। জায়গাটার নাম শুনে আসছে, জায়গাটা অনেক সুন্দর, চার পাহাড়ের মাঝে সুন্দর একটা লেক রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, করোনা সংক্রমণ কমায় সরকারি নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিন পর স্বাস্থ্যবিধি মেনে অবকাশ কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশে আমরা উপজেলা প্রশাসন দর্শনার্থীরা যাতে সামাজিক দূরত্ব বজায় রাখে, মাস্ক পরিধান করে, সেই লক্ষ্যে আমরা তাদেরকে সচেতন করছি। জেলা প্রশাসনের উদ্যোগে নতুন করে পাহাড়ের বুক জুড়ে তৈরি হয়েছে সুদীর্ঘ ওয়াকওয়ে। পর্যটন বিকাশের যে সমূহ সম্ভাবনা রয়েছে সেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে গারো পাহাড় একটু অপরূপ সৌন্দর্যে বিকশিত হয়েছে। সৌন্দর্যের এ লীলাভূমি দেশের পর্যটন শিল্পের বিকাশে অবদান রাখার পাশাপাশি যথেষ্ট কর্মসংস্থান তৈরির সুযোগ করে দিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল বিরতিহীন রাত ৯টার বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।